বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো শুক্রবার হিসাবে অর্থনীতির ভয়াবহ কিছু চিত্র নিয়ে। ডেভিল ইনুস তার শয়তানির চরম সীমায় পৌঁছে গেছে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে অপপ্রচারের মাধ্যমে। এবং মিছিলের নগরীতে পরিণত হয়েছে ঢাকা আজ। ডেভিল সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে শয়তান হচ্ছে এমন একটা জাত যে নিজে কখনো কোনো ভালো কাজ করে না, অন্যের ভালো দেখলে তার সহ্য হয় না, এবং আর কাউকে ভালো কাজ করতেও দিতে চায় না। এই হচ্ছে ডেভিল। আর এর প্রকৃষ্ট এক্সাম্পল হচ্ছে ইনুস। দেখেন, টিউলিপ সিদ্দিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, তার কন্যা শেখ রেহানার কন্যা। সে লন্ডনে জন্ম নেওয়া মানুষ। লন্ডন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা, কিংস কলেজ থেকে ডাবল মাস্টার ডিগ্রি নেওয়া, তারপরে অল্প বয়সে রাজনীতিতে ঢুকেছে। তার দক্ষতা, যোগ্যতা প্রমাণ দিয়েই ব্রিটিশ জনগণের মন জয় করে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং এই সর্বশেষ চতুর্থবারে কিয়ার স্টারমারের মন্ত্রিসভায় সিটি মিনিস্টারের দায়িত্ব পেয়েছেন। ইনুসের মতো ডেভিলদের চক্ষুশূল হলো এইটা। টিউলিপ তো বাংলাদেশের নাগরিক না, সে তো বাঙালি না, তার প্যারেন্টস বাঙালি, সে বাঙালি বংশ উদ্ভূত, তার বাবা মা বাঙালি। কিন্তু ইনুসের সমস্যা হচ্ছে, যেহেতু সে বাঙালি বংশোদ্ভূত, বাংলাদেশের মানুষ তাকে সেই হিসেবেই দেখে যে আমাদের এক সন্তান ব্রিটেনে এই পর্যায়ে পৌঁছে গেছে। ইনুসের পরশ্রী কাতরতা, হিংসা আর ওই শয়তানি বুদ্ধি টিউলিপকে অতিষ্ঠ করে তুলেছে। আপনারা জানেন, ইনুস যখন লন্ডনে গিয়েছে তারেকের সাথে দেখা করতে, তখন টিউলিপ তাকে আমন্ত্রণ জানিয়েছে লন্ডন পার্লামেন্টে, আপনি আসুন আমার সাথে, চা খান, কথা বলেন, কোথায় আপনার সমস্যা, কোথায় আমার সমস্যা, লেটস টক। সময় না পেলে আপনি লাঞ্চের দাওয়াত আছে, আপনি আসেন, আমরা একসাথে লাঞ্চ করি। শেখ রেহানার মেয়ে হিসাবে না, ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য হিসাবে, প্রভাবশালী রাজনীতিক হিসাবে সে তাকে আমন্ত্রণ জানিয়েছে। এর চেয়ে অনেক লেস ক্যালিবারের লোকজনের কাছেও ইনুস ঘোরাঘুরি করে। ইনুসের সেই সৎ সাহস ছিল না টিউলিপকে ফেস করে।
সো এইসব ইতিহাস আপনারা জানেন, আমি জাস্ট মনে করে দিলাম। সর্বশেষ এই শয়তান, এই ডেভিল নতুন করে আবিষ্কার করেছে। আগে মিনমিন করে বলতো, এখন এটাকে দি টাইমসকে পয়সা দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ডেকে এনে নিউজ করিয়েছে যে তারা নাকি প্রমাণ পেয়েছে। দি টাইমস ইংল্যান্ডের এবং বাংলাদেশের প্রথম আলো তারা যৌথ তদন্ত করেছে। যৌথ তদন্ত করে আবিষ্কার করেছে টিউলিপ বাংলাদেশের নাগরিক, তার বাংলাদেশের পাসপোর্ট আছে, তার বাংলাদেশের এনআইডি আছে, তিনি বাংলাদেশের ভোটার লিস্টে তার নাম আছে। এসব কথা আগে মিনমিন করে বলতো। টিউলিপ স্পষ্ট তার উকিলের মাধ্যমে জানিয়ে দিয়েছে এগুলি সব বোকাস, এগুলি বানানো জালিয়াতি। এই যে টাইমসকে দিয়ে আর প্রথম আলোকে দিয়ে এই রিপোর্টটা করিয়েছে, তারা কিন্তু কোথাও বলে নাই যে এটা প্রমাণিত সত্য। এই তথ্য, এই প্রমাণ, এই প্রক্রিয়ায় তারা বলেছে গভর্নমেন্টের নথি চেয়ে তারা এটা দেখে এটা জানতে পেরেছে। তো আমি তো তদন্তকারী বা সাংবাদিক ডাকবো, আমি সব গুছগাছ করে, বাংলাদেশের বহু লোকের 2-3টা এনআইডি আছে, বহু লোকের 4-5টা পাসপোর্ট আছে, বহু মৃত ব্যক্তি ভোটার লিস্টে নাম আছে, বহু লোকের ভোটার লিস্টে নাম আছে যারা একাধিক নাম আছে এখানে সেখানে। তো এইটা তো বাংলাদেশে ভোটার লিস্টের নাম উঠানো, বাংলাদেশে এনআইডি বানানো, পাসপোর্ট বানানো, এগুলি তো কোনো ম্যাজিক না। এগুলি মানুষ, সাধারণ মানুষ পয়সা দিলে এগুলি করতে পারে। আর সরকার যখন কাউকে ফাঁদে ফেলানোর জন্য, কাউকে মেলাইন করার জন্য, কাউকে বিতর্কিত করার জন্য কোনো প্রক্রিয়া করে, তখন এগুলি সরকারের জন্য, যে কোনো সরকারের জন্য এইসব বানাতে কোনো ব্যাপারই না। এটা বাংলাদেশের মানুষ জানে এবং সারা বিশ্ব জানে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া তো একটু কঠিন হলো, এইসব দেশে এগুলি, বা আরো অনেক দেশ আছে, এইসব দেশে এগুলি সম্ভব। তো এখানে আমি আমার ফেসবুকে কিছুটা বলেছি, আবারও আপনাদেরকে বলি, আমি কোনো বিজ্ঞ ব্যক্তি না, কোনো বিশেষজ্ঞ না। আমি আমার এই জীবনের চলার পথে অভিজ্ঞতা থেকে আমি শুধু এইটুকু বলবো যে আমি ব্রিটিশ তদন্তকারীকে বাদই দিলাম, এটা তো তদন্ত হবে, এজন্যই আমি এখন কিছু বলছি না। কোথায় কোথায় ফল্ট আছে, কোথায় কোথায় চুরি করেছে, কোথায় কোথায় জালিয়াতি করেছে, সব আমি বলে দিতে পারবো। এবং ওইটাই বাস্তব। আমরা তো বাংলাদেশের প্রক্রিয়া, সিস্টেম জানি, কিভাবে কি করতে হয়, কিভাবে কি করে। সো আমি বলে দিতে পারি কোথায় কি হয়েছে, কিভাবে কি করেছে। এবং এইটা যখন সামনে আসবে, তখন সরকার, এই অবৈধ সরকার যদি থাকে তখন পর্যন্ত কি বলবে তাও আমি জানি। কিন্তু আমি এখন সেই পয়েন্টগুলো ডিসক্লোজ করব না। আমি নিশ্চিত ব্রিটিশ সরকার এই জিনিসগুলোর করতে একটা প্রসেস আছে, সেই প্রসেসে গিয়ে এগুলোর ফরেনসিক ইনভেস্টিগেশন করবে। আর অতি শীঘ্রই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার বক্তব্য তিনি দিবেন। তার বক্তব্য তো আমি দেব না, তিনিই দিবেন। তিনি একাধিকবার বলেছে, এখনো বলছে যে এইগুলি সব ভুয়া। মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরার জন্য যখনই এরকম পরিস্থিতি হবে,
তখনই দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে নিয়ে টানাটানি করবে। কিছুই বের করতে পারেনি আজ পর্যন্ত। একটা টাকা দেশ থেকে কেউ পাচার করেছে এই পরিবারের, শুধু এই পরিবার না, এই সরকারের, আওয়ামী লীগ সরকারের, আজ পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে পারে নাই। 13 মাস পার হয়ে যাচ্ছে। বিলিয়ন বিলিয়ন ডলারের গল্প বলে। যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সেই পাকিস্তান আমল থেকে ব্রিটেনে ব্যবসা করে, সেই সমস্ত ব্যবসায়ীদের নিয়ে টানাটানি করা শুরু করছে। কিছুই হবে না। তো এই ডেভিল যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই ডিস্টারবেন্সগুলি এগুলি করতেই থাকবে। অতএব এখন আর বাংলাদেশের মানুষ এবং ব্রিটেনের জনগণ এই বিষয় নিয়ে আর মাথা ঘামান। তারা বুঝে গেছে টিউলিপের পিছনে শয়তান লেগেছে, ডেভিল লেগেছে। ইনুস নামে ওয়ার্ল্ড ফেমাস ডেভিল ওর পিছনে লেগেছে। সো এটা নিয়ে আর কারো মাথা ব্যথা নেই। কোথা থেকে কি হয়েছে সব মানুষ জানে। সো আমার বিশ্বাস টিউলিপ সিদ্দিকী তার আত্মসম্মান বজায় রেখে তার সততা, নিষ্ঠা, পরিশ্রমের যে চূড়ান্ত লক্ষ্য সেখানে যাবেন। টিউলিপস আরেকটা কথা বলে রাখি, টিউলিপ সিদ্দিকীর যদি বাংলাদেশের নাগরিকও হয় তাইলেও তার মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রী হওয়ারও কোনো সমস্যা ব্রিটিশ আইনে নাই। এটা আপনারা মনে রাখবেন। ব্রিটিশ আইনে নাগরিকত্ব দ্বৈত নাগরিক হলেও সে যদি বাংলাদেশের নাগরিকও হয়ে থাকে তাইলেও তার কোনো আইনগত কোনো সমস্যা নেই। তিনি এমপি থাকতে পারবেন, মন্ত্রী হতে পারবেন, প্রধানমন্ত্রীও হতে পারবেন, কিন্তু বাংলাদেশের সে আইন না। বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব থাকলে সে সংসদ সদস্য হতে পারে না, সরকারের কোনো পদে যেতে পারে না। কিন্তু আমাদের এখানে উল্টা। এই দেখেন ডজন ডজন লোক এনে উপদেষ্টা বানিয়েছে, এই কমিশন বানাইছে বিভিন্ন, এই যে আলী রিয়াজ থেকে আরম্ভ করে, খলিল থেকে আরম্ভ করে, ইনুস নিজেও বিদেশি নাগরিক, ইনুস নিজেও আমেরিকান নাগরিক, ইনুস নিজে ফ্রান্সের নাগরিক, আর জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। তো ভূতের মুখে রামডাম, এই হইল বাংলাদেশের অবস্থা। নিজের খবর নাই, নিজেরা সব বেআইনি কাজ করতেছে, বেআইনিভাবে ডাকাতি করে ক্ষমতা দখল করে বসেছে, বিদেশি লোকজনকে এনে এখানে সরকারি কাজ করাচ্ছে, আর সে খবর নাই টিউলিপ সিদ্দিকীর মতো সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত বাঙালি বংশোদ্ভূত ব্রিটিশ নেত্রী সম্পর্কে। অর্থনীতি শেষ, এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দেশের জনগণ যদি এই ডেভিলকে অল্প সময়ের মধ্যে ওই চেয়ারের থেকে টেনে না নামায়, দেশের অবস্থা কিন্তু ভয়াবহ হবে। আমি ছোট্ট একটা পিকচার দিচ্ছি, দেখেন। 24 আগস্ট প্রধানমন্ত্রী যখন দায়িত্ব থেকে সরে গেছেন, তখন আমাদের ঋণ ছিল, বৈদেশিক ঋণ ছিল $102 বিলিয়ন। এইটাকে নিয়ে রাষ্ট্র করে ফেলতো এই সুশীলরা, এই মিডিয়া, এই বিএনপি, এই এরা সব। মানে আমরা ঋণ নিয়ে দেশটাকে ডুবিয়ে দিয়েছি। মানুষ এখন 66,000 টাকা প্রতি জন প্রতি মাথায়, 66,000 টাকা, 67,000 টাকা মাত্র। এটা আমি মাত্র বললাম, আর ওটাকে এরা রাষ্ট্র বানিয়েছে। কেন মাত্র বললাম সেটা বলছি। মাত্র বললাম এজন্যে যে আমাদের থেকে কয়েক গুণ বেশি ঋণ, মাথা পিছু ঋণ ভারতের, অন্তত 20 গুণ বেশি হলো পাকিস্তানের। আর যাদেরকে আমরা
বিশ্বের সেরা ধনী দেশ হিসাবে জানি, সেই আমেরিকা মাথাপিছু ঋণ হচ্ছে 1,30,00,000 টাকা, বাংলাদেশি টাকা 1,30,00,000 টাকা। তারা এখনো পৃথিবীর সেরা ধনী মানুষ বলে, সবচেয়ে দেউলিয়া দেশ পৃথিবীতে, যার ঋণ হলো তার জিডিপির 135%, $37 ট্রিলিয়ন তার ঋণ। তো ঋণ নিয়ে তো শেখ হাসিনা ঘি খায়নি, ঋণ নিয়ে তো ঋণ পরিশোধ করেনি, ঋণ নিয়ে সে দেশের অবকাঠামো তৈরি করেছে যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। ঋণ আপনাকে নিতেই হবে। একটা উন্নয়নশীল দেশ হতে হলে, একটা উন্নত দেশ হতে হলে গরিব রাষ্ট্রকে ঋণ নিতেই হবে। আপনি ছোট একটা মুদি দোকান করে যদি চান যে সারা জীবন আপনি এটাকে কেটে যাবে, সেটাও না। কিন্তু আপনি যদি ডিপার্টমেন্টাল স্টোর করতে চান জীবন, আপনাকে ঋণ নিয়ে সেই টাকা খাটিয়ে আপনার তিলে 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 আপনাকে বড় করতে হবে। রাষ্ট্রটাও সেরকম। আপনি ঋণ নেবেন, আবার ঋণ পরিশোধ করবেন। আপনার ঋণ নেওয়ার ক্যাপাসিটি না থাকলে, যোগ্যতা না থাকলে আপনাকে কেউ ঋণ দিবে না। বাংলাদেশের ঋণ নেওয়ার ক্যাপাসিটি ছিল, যোগ্যতা ছিল, না চাইতেই সবাই এসে বসে থাকতো ঋণ নেওয়ার জন্য শেখ হাসিনার কাছে, আমি ঋণ দিতে চাই। করোনার পরে আমাদের ঋণের প্রয়োজন ছিল না, কিন্তু অর্থনীতিকে আরো বেশি চাঙ্গা, আরো বেশি উজ্জ্বল দেখানোর জন্য একটা ঋণ নিয়ে আইএমএফ থেকে ঋণ নেওয়া হয়েছে টার্গেট করে। কারণ আইএমএফ থেকে ঋণ নিলে পৃথিবীর সবাই জানে এই দেশের ক্যাপাসিটি স্টিল ওকে, কোনো সমস্যা নেই, অন্যরা এসে আমার এখানে বিনিয়োগ করবে। দ্যাট ইজ ওয়াই আইএমএফ থেকে ঋণটা নেওয়া হয়েছে। কারণ আইএমএফ এমনভাবে বাছাই করে, এমনভাবে তারা যাচাই বাছাই করে যে তারা কোনো অসুস্থ লোককে বিরিয়ানি খাওয়ায় না। যার বিরিয়ানি খেলে তার হজম হওয়ার শক্তি আছে, ডাইজেস্টিং পাওয়ার আছে, তাকেই তারা বিরিয়ানি দেয়, টাকা দেয়। এটা হলো একটা সার্টিফিকেট ইন্টারন্যাশনাল, এই দেশ অ্যাকসেপ্টেবল, এই দেশ ক্যাপাসিটি আছে, তখন বিনিয়োগ এখানে আসে। আর বিনিয়োগ আসা মানে আমার ডলার চলে আসবে, আমার আর ঋণ নেওয়ার প্রয়োজন হচ্ছে না। এই কারণে তো 5 তারিখের পরে যখন সরকার গেল, তারপর তো আইএমএফ এই লোন দেয় নাই, একটা বছর ঝুলিয়ে রেখেছে। তারপরে গিয়ে আবার হাতে পায়ে ধরে, আমেরিকানদেরকে ধরে তারপরে ঋণ নেওয়ার ব্যবস্থা করছে। কিন্তু এই কথাটা আমি এই জন্যে বললাম, $102 বিলিয়ন আমাদের ঋণ ছিল আগস্টের প্রথম সপ্তাহে। আজকে মানে শুক্রবার, গতকালকে বৃহস্পতিবার, সেই ঋণটা হয়েছে $112 বিলিয়ন। তার মানে গত 13 মাসে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা সহ অন্যান্য যে সোর্সগুলো আছে সেখান থেকে মোট $10 বিলিয়ন লোন নেওয়া হয়েছে। এই টাকা নিয়ে কি করেছে জানেন এই সরকার? এই সরকার কোনো জায়গায়, এই সরকার তো বলি না, এই ডাকাত ইনুস ডাকাতি করে ক্ষমতা দখল করে কোথাও একটা ইট বসিয়েছে? কোনো একটা নতুন প্রজেক্টকে বলতে পারছে যে এই প্রজেক্টটা আমি উদ্বোধন করলাম, এটা আমি প্ল্যান করলাম, আমি উদ্বোধন করলাম, এখানে এত হাজার কোটি টাকা খরচ হবে বা এত 100 কোটি টাকা খরচ হবে? একটাও না। তাহলে এই টাকাটা, এই যে $10 বিলিয়ন আনলো, 1,20,000 কোটি টাকা, এই টাকাটা কোথায় গেল? এই টাকাটা কোথায় গেল? দেখেন, 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা যখন ছাড়ে, তখন আমাদের রিজার্ভ ছিল $27 বা $27 বিলিয়ন, মানে $26.75 বিলিয়ন। আজকে
সেই রিজার্ভ কোথায় আছে? 31 বিলিয়ন ডলার। এই 31 বিলিয়ন ডলার কিভাবে হলো? আপনি 10 বিলিয়ন ডলার ঋণ নিয়েছেন, তাহলে 27 বিলিয়নের সাথে আপনার যোগ হবে 10 বিলিয়ন, থাকার কথা 37 বিলিয়ন। সাথে আপনি আরো নিজে এখন কোনো ব্যাংকে ডলার জমা হলেই সে ডলারগুলি কিনে ফেলে। আর আওয়ামী লীগ আমলে ছিল ডলারকে স্টেবিলাইজ করার জন্য, স্থিতিশীল রাখার জন্য প্রতিদিন 5 থেকে 7 কোটি ডলার করে রিজার্ভ থেকে বিক্রি করতো মাসে, স্টেবল রাখার জন্য মার্কেট। আর এই ইউনূস তার ডেভিল, তার আরেক জুনিয়র ডেভিল আহসান এস মনসুর, গভর্নর বাংলাদেশ ব্যাংক, উনি প্রতিদিন কয়েকদিন পর পর এই পর্যন্ত এই 13 মাসে 2.25 বিলিয়ন ডলার, 2 বিলিয়ন ডলার সে মার্কেট থেকে কিনেছে। কিনে তাদের হলো কি, তারা হলো শো অফ বিজনেস, মানুষকে দেখাবে যে আমার আছে। আপনি আমদানি রেস্ট্রিক্টেড করে দিলেন, অথবা আপনাকে ইম্পোর্ট করতে হয় না, ডলারও খরচ করতে হয় না, এখানে একটা ভাওতাবাজি করলেন। প্রতিদিন ডলার আপনি কিনতেছেন, সেখানে আরেকটা ফাইজদানি করলেন। আর এই যে 10 বিলিয়ন ডলার নিলেন, তো আপনার কাছে থাকার কথা ছিল 40 বিলিয়ন ডলার রিজার্ভ। তাহলে এখন কেন 31 বিলিয়ন ডলার? বাকি 9 বিলিয়ন ডলার কোথায় গেল? এই হিসাব বাংলাদেশের মানুষ জানতে চায়। এই 9 বিলিয়ন ডলার আপনি কি কাজ করেছেন? আর মোট বিলিয়ন ডলার, 10 বিলিয়ন ডলার যে লোন নেওয়া হলো, ঋণ করা হলো বাইরের থেকে, এটা তো বাইরের থেকে ডলারে ঋণ করছে বিদেশি সংস্থাকে। আর এই লোকাল ব্যাংকগুলোর থেকে প্রতি মাসে 30-40 হাজার কোটি ডলার টাকা করে, 30-40 হাজার কোটি টাকা প্রতি মাসে ঋণ নিচ্ছে। এই হইল অবস্থা, দেশের অবস্থা। দেশের ভান্ডার নাই, এই অবস্থা করে ফেলছে। এইভাবে রিজার্ভ দেখায়া মানুষকে ধোঁকাবাজি করে। আর আগামী বছর 26 নভেম্বরের 15 তারিখে আমাদের এলডিসি গ্রাজুয়েশন হওয়ার কথা, মানে আমরা উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হব। এটা জাতিসংঘ করে, এটা কোনো ব্যক্তিগত কারো কোনো বিষয় না। জাতিসংঘ যখন দেখে যে এই দেশটি তার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছে উন্নয়নশীল দেশ হওয়ার জন্য, তখন তারা তাকে গ্রাজুয়েশন দিয়ে আপলিফটেড করে যে না, আমরা নিম্ন আয়ের দেশ আর না, এলডিসি কান্ট্রি না, লিস্ট ডেভেলপ কান্ট্রি না, আমরা এখন ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশ। এখন এটা হওয়ার কথা ছিল 22 সালে। আমাদের দেশের ব্যবসায়ীরা প্রস্তুত ছিল না, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘকে অনুরোধ করে এটা 26 নভেম্বর পর্যন্ত এক্সটেনশন করেছে, যেটা মাস্ট করতেই হবে। এই ইউনূস ক্ষমতা দখল করার পরে তার অর্থ উপদেষ্টা বলছে আমাদের সেই কোনো সমস্যা নেই, আমরা সেটা করব। এখন পর্যন্ত সব ঠিক। এখন আবার নতুন করে কিছু কিছু ব্যবসায়ীদেরকে চাপ দিয়ে রিকোয়েস্ট করানো শুরু করছে, একটা প্রচারণা শুরু করেছে যে আমরা এখনো রেডি না, আমাদেরকে এখন আমরা এলডিসিতেই থাকতে হবে, তা নাহলে আমাদের এই বিভিন্নতে আমাদের সমস্যা হবে, আমাদেরকে আরো 3 বছর বাড়ানো হোক। আবার কিছু সুশীল আছে, অর্থনীতিবিদ আছে যারা আওয়ামী লীগের এন্ট্রি এবং ইউনূসের একান্ত বাধ্যগত, তারাও বলা শুরু করছে। সবচেয়ে সারপ্রাইজিংলি তারেক জিয়া, বিএনপির প্রভাবশালী অনলাইন নেতা, তারেক জিয়া একটা বিবৃতি দিল কয়েকদিন আগে যে আমাদের এখন এলডিসি থেকে বের হওয়া ঠিক হবে না, তাইলে আমরা যে সাহায্য সহযোগিতা পাই এটা বন্ধ হয়ে যাবে। তো আমি 2-3 দিন আগে আমার ফেসবুকে ছোট্ট করে লিখেছিলাম, যাদের স্বভাব ভিক্ষা করা, যাদের স্বভাব চাঁদাবাজি করা, তারা ওইটাই তারা পছন্দ করে, ওই জায়গায় থাকতে চাইবে। আমাদের যে আত্মসম্মান বোধ আছে, আমরা যে আর ভিখারি না, এইটার থেকে আমরা বেরিয়ে আত্মসম্মান বোধ জাতি হিসাবে যে শেখ হাসিনা আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে, একটা মর্যাদাবান জাতি হিসাবে শেখ হাসিনা যে প্রতিষ্ঠিত করেছে, সেখানে যাওয়া যাবে না।
ওনার মা খালেদা জিয়া আর ওনার খালেদা জিয়ার অর্থমন্ত্রী সাইফুর রহমান ওই একই তত্ত্বে চলতো যে না আমাদের উন্নতি করা যাবে না, আমরা যা আছি এইভাবেই চলতে হবে, চুরি চামারি করে যেভাবে আসছে, তা নাহলে আমরা সাহায্য পাবো না, বিদেশি ভিক্ষা পাবো না বলেছে সাইফুর রহমান। যারা সিনিয়র লোকজন আছে পত্রপত্রিকা ঘাটলে দেখতে পারবেন। তার ছেলে আর এর চেয়ে ভালো কি করবে? আর ওরা অর্থনীতির বোঝেই বা কি? আমি নিজেও কিছু বুঝি না, কিন্তু ওর মতো এরকম ডাফান না যে বলে এখন যে নাকি রাষ্ট্রনায়ক হবে, কি দেশ নায়ক হবে, যে নাকি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। তার যদি নজর থাকে বিষ্ঠার দিকে, নজর থাকে ডাস্টবিনের দিকে, তাহলে এই দেশের কপালে কি আছে? যাই হোক, আমরা এখন পড়েছি চক্করের মধ্যে, যাকে বলে রাধা চক্কর। এখন আমাদের দেশের মানুষ রাধা চক্করে পড়েছে। এই চক্কর থেকে বেরিয়ে আসতে হবে। এই চক্কর থেকে বেরিয়ে আসার কাজ শুরু হয়ে গেছে। যিনি বের করবেন তিনি একজনই, যার এই দেশের প্রতি দরদ আছে, এই দেশের মানুষের প্রতি দরদ আছে। এটা প্রমাণিত সত্য। সেই শেখ হাসিনা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই, আর কোনো উপায়ও নাই। উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা। আজকে আওয়ামী লীগের নেতাকর্মী ধরার জন্য 5,000 টাকা পুলিশকে ঘোষণা দেয়, কোনো লাভ হয়েছে? কোনো পুলিশ রাস্তায় নেমেছে? পুলিশ সরকারের সাথে বিদ্রোহ, নীরব বিপ্লব করেছে, সরকারের সাথে নন কোঅপারেশন করা শুরু করেছে। আমি আপনাদেরকে বলে রাখলাম, পুলিশ চাইলে অনেক কিছু করতে পারে যদি চায়, কিন্তু পুলিশ চাইবে না, চাচ্ছে না। আজকে ঢাকা শহরে কয়েক ডজন মিছিল হয়েছে। আজকে গাজীপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে হাজার হাজার মানুষ মিছিল করেছে। এই 5,000, 10,000, 20,000 টাকা ঘোষণা করেও কোনো লাভ হবে না। জনগণের পুলিশ জনগণের সাথে থাকে, তার মধ্যে ছিটে ফোটা দুই একটা গুলি এক্সাম্পল দেওয়ার কিছু নাই, এরকম থাকবেই। কিন্তু ওভারঅল পুলিশ, ওভারঅল আইন শৃঙ্খলা বাহিনী, আমরা যদি সঠিকভাবে রাস্তায় নামি, ওরা আমাদের সাথে থাকবে। কারণ আমি বিশ্বাস করি তারা দেশপ্রেমিক, এবং আমি এও বিশ্বাস করি তারা এই ডাকাত সরকারকে তারা পছন্দ করে না। তারা জানে এই সরকার অবৈধ। অবৈধ সরকারের হুকুম মানা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব, কর্তব্য না, শুধু চোখের দেখায় যতটুকু করা। অতএব আমাদের নেতা কর্মী যারা আছে, হ্যাঁ, কিছুটা সতর্ক থেকে পুলিশকে সহসা আক্রমণ না করে আমরা আমাদের কাজ চলে যাব সময় মতো। যখনই জনগণ আজকে গাজীপুরের রাস্তায় নেমে গেছে, পুলিশ সরে গেছে, এটা আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন। অতএব আল্লাহ গজব থেকে নিশ্চয়ই আমাদেরকে পরিত্রাণ দিবে, সেইভাবে কাজ শুরু হয়েছে। আপনারা স্থির থাকুন, ধৈর্য ধরুন, সাহস রাখুন, সময় মতো রাস্তায় নেমে আসুন। আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনব। এই অসভ্য শয়তান লুটেরাদের কাছ থেকে আমাদের দেশ আমরা মুক্ত করব। ভালো থাকবেন। ধন্যবাদ।